আচ্ছা, তোমার লজ্জা কবে যাবে? লজ্জা ভেঙে দেওয়ার কাজ কিন্তু আমি আরো কয়েক মাস আগেই করে দিয়েছি। আরোহী নাক মুখ ছিটকে বলে। ছি, আপনি এসব অশুভের মতো কথাবার্তা কেন বলছেন? সরেন এখান থেকে। অধীর দুষ্টুমি করে বলে। বউয়ের সাথে অসভ্যের মতো কথা বলবো, দরকার হলে একটু অসভ্য হব। তাতে কি, একটু করব না, বেশি করব। প্রয়োজন পড়লে অসভ্যতমের কোর্স শেষ করে ফেলবো। তাতে তেমন কিছুই হবে না, কারণ বউটা তো আমারই, তাই না? আরোহী নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে। এই জানতো এখান থেকে এখন। ভালো লাগছে না আপনাকে আমার। সত্যি? কি সত্যি? অধীর ফের তাকে নিজের বুকের উপর আষ্টে ফেলে। আরোহী চোখ পিট পিট করেও অধীর চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে। আমাকে তোমার ভালো লাগে না প্রিন্সেস? আরোহী চুপ। আবার সে কি উত্তর দেবে? তার বরকে তার কাছে ভালো লাগে না এটা সে বলবে? অধীর ফের বলে। এটা বলো না যে আমাকে তোমার ভালো লাগে না, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে। আর তাই কেন জানো? আরোহী জিজ্ঞেসু নজরে তাকিয়ে রইল। অধীর আরোহীকে ঘুরিয়ে নিজের কোলের উপর বসিয়ে দিল। পেছন থেকে তার পেট জড়িয়ে ধরে। আরোহীর ঘাড়ে নিজের থুতনি রেখে বলে। মানুষ তো তোমাকে উত্তম মধ্যম দিবে। যখন আমাকে তোমার ভালোই লাগে না, তখন আমার সন্তান তোমার কাছে কি করে? আরোহী কয়েক মুহূর্ত লাগলো কথাটার সঠিক মর্ম বুঝতে। যখনই বুঝতে পারলো সোজা লাফিয়ে পড়লো। অধীরকে এলোমেলো হাত দিয়ে মারতে লাগলো। অধীর নিজেকে বাঁচাতে বাঁচাতে বলে। আরে আরে, লাগছে তো বউ, এমন করছো কেন? দেখলে, সত্যি কথার আজকাল কোথাও ভাত নেই। আজ থেকে আমারও ভাত প্লাস বউ একটাও নেই। অধীর চেঁচিয়ে বলে। থাকবেও না আপনার বউ আর ভাত। আপনার মতো অশুভ লোকের কাছে কে থাকে? ছি, মুখে কি ছিঁড়ি হয়েছে আজকাল? নিশ্চয়ই ডায়না চায়নার সাথে থেকে থেকে এইসব শিখেছেন আপনি। যান যান, চলে যান আপনার ডায়না চায়নার কাছে। অধীর আরোহীর হাত ধরে থামিয়ে দেয়। তার চোখে চোখ রেখে সিরিয়াস ভঙ্গিতে বলে। সে ডায়না, চায়না নয়। তাহলে কি? সে আমার ময়না। কি? আরোহী চেঁচিয়ে বলে ওঠে। অধীর লুকিয়ে হাসলো, তারপর শান্ত গলায় বলে। হ্যাঁ, সে আমার ময়না। আরোহী কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে। আবার বলুন তো দেখি। অধীর আরোহীর চোখে চোখ রেখে বলে। ময়। বাকিটা বলার আগে চোখ মুখে খিচে নিল অধীর। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে গাল বেয়ে পড়লো সবটা সোফার উপর। চোখ বন্ধ করে বিড়বিড় করে ফের বলে। গড, এই মেয়েটা এতটা হিংসুটে কেন? হাত থেকে পানির জগটা টেবিলের উপর রেখে দিল আরোহী। সোজা হয়ে দাঁড়িয়ে দু হাত বুকে ভাঁজ করে অধীরের চোখে চোখ রাখলো সে। অধীর চোখ বন্ধ রাখা অবস্থায় নিজের দু হাত দিয়ে মুখের উপর পড়ে থাকা ভেজা চুলগুলো কে হাত দিয়ে ঠেলে পেছনের দিকে দিল। আরোহী কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে আছে। অধীর নিজের মুখের পানি মুছে বলে। এসছিলাম বউকে আদর করতে, এখন বউ বানিয়ে দিল বাদর। ছি ছি ছি, এই মুখ কাকে দেখাবো? আরোহীর আগে চোখে তাকাতেই অধীর চুপ। তখন অধীরের কথা বলার সময় আরোহী পানির জগ নিয়ে তার মাথায় ঢেলে দেয়, যার কারণে পুরো ভিজে যায় অধীর। আরোহী এবার দাঁতে দাঁত চেপে বলে। আর একবার ওই ডায়না চায়নার কথা বলবেন তাহলে জানে মেরে ফেলবো একদম। অধীর মাথা একটু পিছিয়ে নিয়ে আবার সামনে নিয়ে এসে বলে। আমার জীবন, আমার ইচ্ছা। আমি ডায়নার সাথে থাকি আর না মনের সাথে থাকি, তাতে তোমার কি? কি বলবেন আপনি? যেটা তুমি শুনবে বউ, আমি সিঙ্গেল পার্সন। ব্যাচেলর লাইফে একটু তো মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করবোই, তাই না? গোল গোল চোখ করে আরোহী তাকিয়ে রইল অধীরের দিকে। অধীর না দেখার ভান করে বসে আছে। যা গিয়ে বিষ দেওয়ার মতো লাগছে আরোহী কাছে। হাত দুটো বাড়িয়ে ধরতেই অধীর চেঁচিয়ে বলে। এক্সকিউজ মি ম্যাডাম, ভুলেও এই কাজ করবেন না, একদম সাবধান। আমি আপনার ভাই কিয়ান নয় যে আপনি আমার চুল টেনে ছিঁড়বেন। আর আমি কিছুই বলবো না, বরং হিতে বিপরীতটা আমি ফেরত দেব, বলে দিলাম। এখন শান্ত হয়ে বসে পড়ুন। এই অবস্থা আমার গুন্ডামি করলে, আমার বাচ্চাগুলো যদি গুন্ডি হয় তাহলে? চোখ মুখ কুচকে তাকায় আরোহী। অধীরের অহেতুক কথাবার্তায় তার বেশ একটা পছন্দ হয়নি। তাই সে বিরক্তকর কণ্ঠে বলে। কি সব আবল তাবল বলছেন? অধীর আরোহীর হাত ধরে নিজের কাছে বসিয়ে বলে। একদমই আবল তাবল কথা নয় আরু। দেখো, তুমি এখন যা করবে তা তো আমার সন্তানও করবে, তাই না? এখন যদি তুমি আমাকে এই অবস্থায় মারো, তাহলে যদি... আরোহী থমকে উঠল। অধীর বাঁকা চোখে তাকিয়ে বলে। একটু বেশি লাফালাফি করছেন না ম্যাডাম আপনি, কমিয়ে করেন। নাহলে মানুষ বাদর মনে করে চিড়িয়াখানায় ভরে রাখবে, তখন আবার টেবিল টেবিল বলে চেঁচামেচি করবেন না। আরোহী নিজের রাগটা শান্ত করল।
তাকে হাইপার হলে চলবে না, বরং শান্ত থাকতে হবে। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করছে সে। অধীর এক হাতে ভর দিয়ে আরোহীকে মন ভরে দেখছে। তার পুরো পৃথিবীটা যেন এই মায়াময় মুখেই থমকে যায়। লোকে বলে তার কিছুই নেই, তবে অধীর বলে তার আরোহী আছে, আর কিছুই তার লাগবে না। শান্ত দৃষ্টিতে নিজের দিকে এমন করে চেয়ে থাকতে দেখে আরোহী ভ্রু কুঁচকে বলে, কি দেখছেন? তোমাকে। ছোট জবাব, তবে আজও সেই প্রথম দিনের মতো লজ্জা এসে হারা দিল তার মুখ জুড়ে। আখি পল্লব ভারী হয়ে আসতে দৃষ্টি নত করে নিল। অধীর তাকে লজ্জা পেতে দেখে হাসল একটু। তখনই ঘড়ি টিকটিক শব্দ সে উঠে দাঁড়ায়। আরোহীও তার দিকে তাকায়। ঘড়িতে এখন সময় 7টা। অধীর নিজের শার্ট ঠিক করে আরোহীর দিকে এগিয়ে আসে। আরোহী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধীর তার গালকে নিজের দুহাতের ভাঁজে নিয়ে তার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে পড়ে। এখন আমাকে যেতে হবে প্রিন্সেস। মন খারাপ করে আরোহী বলে। এত তাড়াতাড়ি? অধীর একটু হেসে বলে, এত তাড়াতাড়ি কোথায়? পুরো রাত তোমার সাথে ছিলাম আমি, এখন আমাকে যেতে হবে। আরোহী তাকে জড়িয়ে ধরে বলে, না, কোথাও যাবেন না আপনি, আমি যেতেই দিব না, একদমই না। অধীর বুঝলো আরোহীকে, তবে নিজের কথাটাই সে ফের বলল, প্রিন্সেস, হুম। আমার দিকে তাকাও। আরোহী মুখ তুলে অধীরের দিকে একটু আদর করে দিল তার গালে। এবার সে শান্ত গলায় বলে, আমাকে যেতে হবে যে, আমার প্রতিশোধ নিতে হবে, তাদের এক এক করে শেষ করতে হবে আমার। আরোহী বলে, আমাদের মধ্যে তো সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গিয়েছে, তো এখনো কি আমরা দূরে দূরে থাকবো? অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ে, শুধু আমাদের মধ্যে সব ঠিক হয়েছে, কিন্তু আমার প্রতিশোধটা তো এখনো নেওয়া হয়নি। আর আরও, তুমি এখন সেফ নাও। সবাই তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এমনকি তোমার নিজের বাবাও। তো প্লিজ আমাকে যেতে দাও। অধীরকে চেপে ধরে আরোহী কান্না জড়িত গলায় বলে, আমাদের ছেড়ে আপনার থাকতে কষ্ট হবে না বুঝি? অধীর বলে, ছি, আপনি এতটা পাষাণ কি করে হতে পারেন? অধীর আরোহীর নাক টেনে বলে, যে আমি এতটাই পাষাণ, তবে আরও জোর করো না প্লিজ, আমাকে সত্যিই যেতে হবে। আমি একটা বড় খেলায় যোগ দিয়েছি। আরোহী চোখ মুছে বলে, বড় খেলা মানে? অধীর আনমনে হয়ে বলে, 4 দিনের বিশেষ খেলা এটা। এতদিন চুপচাপ সবটা দেখলেও আজ আর চুপ থাকবো না। আমি সবার খেল খতম করতে এই বড় ধাপ এগিয়ে, আর এতে হয়তো তারা সবাই শেষ হবে। তবে তবে অধীর আরোহীর চোখে চোখ রেখে বলে, তবে আমি নিজেও শেষ হতে পারি ওদের হাতে। হয়তো আমার হাতে তাদের মৃত্যু, নয়তো তাদের হাতে। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে দিল আরোহী। ভয়ে তার আত্মা বেরিয়ে আসছে। আরোহী কান্না জড়িত কণ্ঠে বলে, একদমই না, আপনার কিছুই হবে না, আপনার কিছু হতেই পারে না। অধীর মলিন হেসে বলে, হ্যাঁ জান, তুমি তো আছো তাই। অধীর আরোহীর হাত দুটো নিজের দুহাতের মধ্যে নিল। কপালের সাথে কপাল লাগিয়ে চোখ বন্ধ করে নিল দুজনে। আরোহীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল অধীরের গানে। অধীর চোখ বন্ধ থাকা অবস্থায় শান্ত গলায় ডাকে, প্রিন্সেস। আরোহী জবাব দিল না, বরং চুপচাপ সেইভাবে থেকেই দাঁড়িয়ে রইল। অধীর তা দেখে আবারও বলে, প্রিন্সেস। এবারও জবাব দিল না আরোহী। এতে করে অধীর বলে, প্রিন্সেস, জবাব দাও। তোমার টেবিল তোমাকে ডাকছে তো। যদি এই ডাকটা হয় তোমার শেষ হলো, তাহলে। না। কান্না করতে করতে আরোহী অধীর হাসত যে সে নিজেও জানে না, না ও ফিরতে পারে নিজের প্রিন্সেসের কাছে। তবুও আরোহীকে বুঝ দিতে হবে, এক ভয়ঙ্কর মৃত্যুর খেলার মাঠে সে নেমেছে। আরোহীকে চুপ থাকতে দেখে অধীর বলে, প্রিন্সেস, আমাদের প্রিন্সেসের খেয়াল রেখো। আমি নাও ফিরে আসতে পারি তোমার কাছে। জানি তোমার কষ্ট হবে আমাকে ছাড়া, ওকে দেখে রাখতে। তবে জান, প্লিজ নিজেরও খেয়াল রাখো। আমি এক ভয়ঙ্কর মৃত্যুর খেলায় মাঠে নেমেছি, যেখান থেকে হয়তো সবাইকে লাশ বানিয়ে পাঠাবো, নয়তো আমি নিজে লাশ হয়ে ফিরবো। বলতে গেলে আমার না ফেরার রাস্তা নেই। তবে চিন্তা করো না, আমি তোমাদের ফুল সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছি। আমি যদি আর না ফিরি, তবে তুমি, রাইমা আর নারী সহ সুইজারল্যান্ডে চলে যাবে। সেখানে লোকেরা তোমাদের ভালো রাখবে, সবাই জানবে মাফিয়া ডন অধীর চৌধুরীর ওয়াইফ তুমি। যা, আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু আমার যেতে হবে, আর তোমাকে বাঁচতে হবে। তুমি বাঁচবেও, কারণ এখন তুমি একা নও, বরং তোমার সাথে রয়েছে আমাদের সন্তান। লাভ ইউ। অধীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আরোহী পড়ে, পারবো না আমি এইসব করতে।
আমি পারবো না আপনার সন্তানের খেয়াল রাখতে, নিজের খেয়াল রাখতে। আপনি যদি পারেন তাহলে আপনিই রাখেন, আমি পারবো না। কান্নার কারণে নাকের পাটা লাল হয়ে গিয়েছে আরোহীর। কালো রঙের জামা পরিহিত, গোল্ড প্রিন্সেসটার লাল মুখটা বুক কাঁপিয়ে তুলছে অধীরের। তবে সে নিজেকে দুর্বল প্রকাশ করে না, মলিন গলায় বলে, চলে যাচ্ছে কিন্তু। মরে যাব তো। অধীরকে পেছন থেকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করছে আরোহী। কান্নার বেগ বাড়িয়ে সে বলে, ডেভিল প্লিজ যাবেন না, প্লিজ না। আপনি ছাড়া আমার তো আর কেউ নেই, তাই না? প্লিজ অন্য কিছু করুন, তবু আমার ছেড়ে যেন না। আমি মরে যাব। আমাদের সন্তানের কথা একটাবার ভাবুন প্লিজ। অধীর চোখ বুঝে নিল। নিজেকে ছাড়িয়ে নিতে ইচ্ছে করছে না তার, তবে এই মুহূর্তে দুর্বল হলে চলবে না তার, বরং কঠিন হতে হবে এবং আরোহীকে বুঝিয়ে এখান থেকে চলে যেতে হবে। তার যে অনেক কাজ পড়ে আছে। অধীর নিজেকে শক্ত করলো, আরোহীর হাত নিচ থেকে ছাড়িয়ে দূরে ছেড়ে দিল। আরোহী ছুটে আবারও এগিয়ে আসতে নিল। অধীর বাধা দিয়ে বলে, আরও নিজের সন্তানের কথা ভাবো। আজ যদি তুমি আমাকে বাধা দাও, তবে কোনো না কোনো দিন নিজের সন্তানকে হারিয়ে ফেলবে। সেদিন আমাকে দিয়ে তোমার কি হবে? আরও আমি আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আমার শৈশব নষ্ট করেছে যারা, তাদের শেষ করতে চাই। আমাকে বাধা দিও না প্লিজ। কথাটা বলেই বেরিয়ে যায় অধীর। আরোহী কিছু সময় তার যাওয়ার পানে থাকায় এদিকে শব্দ করে কান্না করতে লাগলো। নিজের দুহাত পেটে চেপে ধরে কান্না করতে লাগলো সে। না জানি এবার কি হবে, কোন ভয়ঙ্কর খেলার কথা বলছে অধীর। সত্যিটা কি অধীর আর ফিরবে না? যদি না ফিরে তবে আরোহীর আর তার সন্তানের কি হবে? সে তো এমনিতেই মরে যাবে অধীরকে ছাড়া। কান্না করতে করতে আরোহীর রুম থেকে বেরিয়ে পড়ো, তবে অধীরকে আর দেখলো না, হয়তো চলে গিয়েছে। আরোহী ভেঙে পড়ো, একদম ভেঙে পড়ো। অধীরকে হারানোর ভয় এবার তাকে তিলে তিলে শেষ করছে। আরোহী হাইপার হতে লাগলো। কান্নার শব্দ পেয়ে কিয়ার নিজের রুম থেকে বেরিয়ে আসছো। আরোহীকে কান্না করতে দেখে এগিয়ে গিয়ে অস্থির গলায় বলে, আরু, আরু, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে নাকি? আরু। কিয়ানকে দেখে আরোহী তাকে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে, কিয়ান, কিয়ান, ওনাকে থামা প্লিজ, ওনাকে থামা। কিয়ান আরোহীর অস্থির হতে দেখে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কার কথা বলছিস আরোহী? আগে তুমি শান্ত হও, বসো এখানে। আরোহী শান্ত হলো না, অশান্ত গলায় বলে, উনি বলছে উনি নাকি ভয়ঙ্কর খেলা খেলবে, যেখান থেকে ফিরে নাকি উনি আসবেন না। তুমি ওনাকে আমার কাছ থেকে নিয়ে আসো কিয়ান, যাও। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। ধপ শব্দ হতে আরোহী আর কিয়ান পাশ ফিরে তাকায়। রাইমা অনুভূতি শূন্য হয়ে সোফা বসে পড়েছে। আরোহী ফিরবে না কথাটা শুনতেই তার চোখ মুখ কালো হয়ে গিয়েছে। ছলছল চোখে সে বলে, আমার তো ভাই ছাড়া কেউ নেই, ওর কিছু হলে আমি শেষ। শত মানুষের ভিড় জমে আছে শেখ ভিলার সামনে। বেশ সাংবাদিকরা অনেক প্রশ্ন তুলছে শেখ সাহেবকে নিয়ে, তবে তিনি কোনো কথার জবাব দিচ্ছে না। নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। তার সামনেই টেবিলের ওপর রাখা হয়েছে কত শত টাকা, গহনা, প্রপার্টির বেশ কাগজপত্র, চুরি, রিভলভার থেকে নিয়ে আরও অনেক অনেক রকমের অস্ত্র। তবে এই সবটাই কালো ব্যবসার ফল। আবির গম্ভীর মুখে সবটা দেখছে। বারবার তার পকেটে থাকা ফোনটা বেজে উঠছে, তবে সে রিসিভ করছে না। সে জানে ফোনের অপর পাশে কে আছে। তার প্রিয় মানুষ আছে ফোনের অপর পাশে, আর সে হলো রাইমা। হ্যাঁ, রাইমাকে সে ভালোবাসে, আর রাইমাও তাকে ভালোবাসে। তাদের পরিচয় হয়েছিল কলেজে, একই কলেজে পড়তো তারা। প্রথমে বন্ধুত্ব, এরপর ভালো লাগা থেকেই ভালোবাসা। তবে আবির যখন জানতে পারে রাইমার আসল পরিচয়, তখন সে পিছিয়ে যায় নিজেদের সম্পর্ক থেকে, কারণ শত্রুর সাথে প্রেম করার মতো বোকা সে নয়। কিন্তু যখন রাইমা ধীরে ধীরে তাকে সবটা বলল, তখন আবির বুঝলো সবটা। এখন সে রাইমাকে নিজের করে চায়। বিয়ের প্রস্তাবও রেখেছে মোহনা চৌধুরীর কাছে। আর মোহনা চৌধুরী দ্বিমত পোষণ করেনি, বরং তিনি ভালো বলে মনে করে মেনে যান। কারণ শত্রুতা আবিরের বাবার সাথে, আবিরের সাথে নয়। আবির নিতান্তই একজন ভালো ছেলে, পেশায় আবার পুলিশ, এতে তার দ্বিমত পোষণ করার কোনো কথাই আসে না। মোহনা চৌধুরী আবিরকে কথা দিয়েছেন সবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই উনি আবির আর রাইমার বিয়ে দেবেন। সব কথা ভেবে আবির একটা দীর্ঘশ্বাস ফেলে আজ শেখ সাহেবের রহস্য ফাঁস করা হয়েছে। তার টেবিলের ওপর যেই সব কারো ধান্দার জিনিস আছে, সবটাই তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শেখ সাহেবের বিরুদ্ধে কত শত যে মামলা দারজ করা হয়েছে তা আবির গুণে শেষ করতে পারবে না বোধহয়। আবির ভালো করেই জানে এসবের পেছনে অধীর রয়েছে। সে ঠান্ডা মাথায় পুরো দাবার গুটি পাল্টে ফেলেছে।
অধীর এতদিন যাবৎ ডায়নার সাথে মিলে মিশে শেখের বিরুদ্ধে সব অজানা কথা বের করেছে। একের পর এক শেখ সাহেবের সব ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে। সবটাই আবির লক্ষ্য করেছে। অধীর এবার যে ভয়ঙ্কর কিছু করবে তা খুব ভালো করেই জানা হয়ে গেছে তার। কিন্তু আফসোস একটাই, এই ধ্বংসলীলায় তার বাবাও সামিল হবে। আবির অনেক আগে থেকে সবটা জানতো, তবে কখনো নিজের বাবাকে পক্ষ করে কখনো কথা বলেনি। তার কখনো মায়া হতো না আশিক খানের জন্য। সর্বদা আশিক খান থেকে দূরে থেকেছে সে। শুধু বোনটার জন্য তার কাছে যাওয়া ঘেঁষাঘেঁষি করতো, এখন তো তাও করবে না। যদি আবিরের পিতা হন উনি, তাই একটু কষ্ট লাগবে তার জন্য, কিন্তু আবির অন্যায় সহ্য করবে না। বর্তমানে শেখ সাহেবকে হাতে হাত করা পরিয়ে পুলিশ জিপে চড়িয়ে নেওয়া হচ্ছে। একদমই ভেঙে পড়েছেন শেখ সাহেব। আবির তাকে গাড়িতে উঠিয়ে নিজের লোকদের কিছু বলছিলেন, তখন পেছন থেকে একটা বিকট শব্দ হলো। সবাই ছুটে এলো, আবির ঠায় দাঁড়িয়ে রইল। সে জানতো এমন কিছু একটা হবে। চোখ ফিরিয়ে দেখলো আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়িটার দিকে। ভেতর থেকে শেখ সাহেবের আত্মচিৎকার ভেসে আসছে। আবির তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে, তোমরা অন্যায় করেছো, আর ওদের কি তোমাদের শান্ত মৃত্যু দিবে নাকি? এই ভয়ঙ্কর মৃত্যুর খেলার মাঝে না জানি কে জয় হবে। যখন আশিক খান, রেজি আর সে অধীরের মুখোমুখি হবে, বিশেষ করে সে যখন অধীরের সামনে আসবে, কারণ দুজনেই তো সমান, কেউ কারোর থেকে কম নয় কোনো অংশে, তাহলে কে হারবে, কে জয়ী হবে? আবির ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না কি হতে চলেছে এরপর। এবার নিশ্চয় আঘাত করা হবে রেজি কিংবা আশিক খানের ওপর। পরপর নিজের দুই শত্রুকে শেষ করে শান্ত হয়েছে অধীর। আরোহীর এমন প্রশ্নের মুখ তুলে তাকায় কিয়ান, অনুষ্কা, রাইমা সহ আবির। সবাই ডাইনিং টেবিলে বসে কথা বলছিল। হঠাৎ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এমন কথা বলার সঠিক মানে বুঝতে খানিকটা সময় নিল সবাই। যখন বুঝলো কি বলছে আরোহী, তখন নত মস্তিষ্কে বসে রইল রাইমা। আরোহীর অবস্থাটা ভালো নেই। গত 3টা দিন ধরে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে সে। তবে নিজের সন্তানের কথা ভেবে খাবার বাদ দেয়নি আরোহী, কারণ অধীরকে তো সব কথা দিয়েছিল যে সে নিজের সন্তানের খেয়াল রাখবে। রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে, এই 3 দিনে কান্না করতে করতে আরোহীর অবস্থা নাজুক হয়ে গিয়েছে। আর কান্না করবে নাই বা কেন? এই 3 দিনে একটা বারের জন্য অধীরের মুখ দর্শনের সুযোগটাও হয়নি তাদের। অধীরের কোনো হদিস মিলছে না কারো কাছে। কোথায় আছে, কি করছে কেউ জানে না। তবে চারপাশ থেকে অধীরের সব শত্রুদের ধ্বংস তাণ্ডব শুরু হয়েছে। বেশ নিখুঁতভাবে তাণ্ডব করছে অধীর। নীরবে নিজের একের পর এক শত্রুদের শেষ করছে সে। শেখ সাহেবের মৃত্যু এতটাই ভয়ঙ্করভাবে হলো যে তার শরীরের পুড়ে যাওয়া ছাইটাও কেউ খুঁজে পেল না। তবে তার চেয়ে ভয়ঙ্কর মৃত্যু ছিল রেজির। রেজিকে গতকাল নিজের কনস্ট্রাকশন কোম্পানির কেবিনের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার বডি সুস্থ ছিল না, বরং তাকে এসিড দিয়ে পুড়ে ফেলা হয়েছে। যেমনটা অধীরের বাবার গাল হিল দিয়ে মারা হয়েছিল, কিন্তু রেজির মুখের আকৃতি কেউ বুঝতেই পারেনি। রেজির মৃত্যুর পূর্বেই তার সব কালো ব্যবসার গোপন রহস্য ফাঁস করা হয়েছিল। একে একে দুইজনকে নিজ রাস্তা থেকে সরিয়েছে অধীর। তবে কেন এখনো সে বাড়ি ফিরছে না? আরোহী বুঝতো না। কেন অধীর বলেছিল যে সে নাও ফিরতে পারে? এবার রাগ লাগছে অধীরের ওপর, তাই সে কথাগুলো বলল। কিয়ান এগিয়ে এসে আরোহীকে বলে, অধীরের সব শত্রু এখনো মরে যায়নি, আরও একজন বাকি আছে। আরোহী শুকনো ঢোক গিলে বলে, আশিক খান। আবির বসে পড়ল নিজের স্থানে। আরোহী অনুষ্কার পাশে বসে পড়ে। ভাবতেই তার কলিজা কেঁপে উঠছে যে তার বাবারও এমন মৃত্যু হবে, হয়তো এর থেকেও বেশি ভয়ঙ্কর হবে। তবে এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, কারণ আশিক খান নিজের কর্মফল পাচ্ছেন এখন। আজ আশিক খানের সাথে সরাসরি সাক্ষাৎ হবে অধীরের, যেটা এই মুহূর্তে সবাইকে জানিয়ে দিয়েছে শুভ্রর মাধ্যমে। অধীরের কথাটা শুনে আরোহী উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে শুভ্রকে বলে। উনি কোথায়? শুভ্র শান্ত গলায় বলে, সরি ম্যাম, স্যার বলতে নিষেধ করেছেন। আরোহী এবার বলে, বলতে নিষেধ করেছেন, কিন্তু আমাকে যে নিয়ে যেতে তো আর নিষেধ করেছেন নাকি? শুভ্র সহ সবাই চমকে তাকায়। সবাই গিয়ে আরোহীকে বোঝাতে লাগলো, তবে সে শুনল না, বরং জেদ ধরে পড়ল। যদি আমাকে ওনার কাছে না নিয়ে যাও, তবে আমি কিছু একটা করে বসবো বলে দিলাম। অনুষ্কা ধমকের সুরে বলে, আরও পাগল হয়ে গেছিস তুই? ভাইয়া যেখানে আছে সেখানে নিশ্চিত বিপদ আছে, তোর যাওয়াটা ঠিক হবে না। আরোহী বলে, না, আমি যাব। আমি ওনার সাথে দেখা করব বলে দিলাম, ব্যাস।
আবির আরোহীর কথায় সায় দেয়, কারণ দুই ভাই বোন জানে আজ তাদের পিতা নামক মানুষটা আর থাকবে না। তাই শেষবারের মতো না হয় একটু দেখা যাক। আবিরকে সম্মতি দিতে দিতে রাইমা বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব তোমাদের সাথে। কিয়ান আর অনুষ্কা বলে, তোরা চলে গেলে আমরা কি এখানে বসে বসে অপরের সাথে প্রেম করবো নাকি? চল একসাথেই যাই। অনুষ্কা কিয়ানের কথা শুনে বিরক্ত হলো, মুখ ঝামটা দিয়ে বলে, ধর ছাই, সব সময় আজগুবি মার্কা কথা না বললে কি এই লোকটার হয় না? এই সরসর, আমিও যাব। কিয়ান এবার এগিয়ে আসতে আসতে বলে, আন্টি গেলে আমিও যাবো, নাহলে মেয়েরা আমার দিকে কোন নজর দেয়। আন্টির সাথে থাকলে সেফ থাকবো আমি। চলো আন্টি। অনুষ্কা কটমট দৃষ্টিতে তাকাতেই কিয়ান চুপ হয়ে যায়। সবাই বেরিয়ে পড়লো। আরোহীর গায়ে জড়িয়ে আছে কালো রঙের একটা বড় চাদর, যেটা তার পুরো শরীর আর পেট ঢেকে রেখেছে। এখন রাতের সময় সবাই গাড়িতে চড়ে বসতো। কিছু সময় আগেই টিভিতে দেখানো হয়েছিল আশিক খানের গোপন ব্যবসার কালো রহস্য ফাঁস। কত শত খারাপ কাজের সাথে উনি জড়িয়ে আছেন তা কে জানে। তবে অধীর তাকে এক্সপোজ করার পর তাকে যে পালানোর সুযোগটা দেবে না সেটা এখানে সবাই জানে। অধীর নিজ হাতে তাদের মৃত্যু লিখবে, তাও খুবই ভয়ঙ্করভাবে। আরোহী জানালার বাইরে তাকায়। একটা বিষয় তার বোধগম্য হচ্ছে না সেই কখন থেকে। নিজের মনকে জানি সে একা একা বলে, অধীর তো দুর্বল নয়, আর তার তো অনেক ক্ষমতা, নিজেকে বাঁচিয়ে রাখতেও পারে সে। শেখ সাহেব থেকে রেজি পর্যন্ত যে মানুষটা এত নিখুঁতভাবে শেষ করতে পারে, সে সামান্য আশিক খানকে মারার ক্ষমতা রাখে না। অধীর কেন বলেছিল যে আমি নাও ফিরতে পারি? কেন? আশিক খান তো শেষ, তবে অধীর কেন ফিরছে না এখনো? হাজারো চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামলো একটা দোতলা বাড়ির সামনে। কিয়ান, আবির আর শুভ্র প্রথমে নেমে আসলো, চারপাশটা লক্ষ্য করলো, আর আরোহী, রাইমা আর অনুষ্কাকে বের করলো। সবাই মিলে পা বাড়ায় বাড়ির দিকে। এখানে অধীর আছে শুনে আরোহী দ্রুত পা চালিয়ে সেখানে যায়। অধীরকে ঠিকই পেরেও পেছন থেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো আরোহী। আরোহীকে এখানে একদমই আশা করেনি অধীর, বরং চমকে যায় সবাইকে দেখে। রাইমা এসেই অধীরকে বলে, এটা কোন ধরনের পাগলামি অধীর? পাগল হয়ে গিয়েছিস? নিজের জান বাজি রেখে তুই এই মৃত্যুর খেলায় নেমেছিস? অধীর কিছু বলবে, তবে তাকে জড়িয়ে রেখেছে আরোহী। এটা বড্ড ভয় পেয়ে আছে। অধীর শান্ত হলো, রাগের বশে আঘাত করতে চায় না আরোহীকে সে। আপাতত শান্ত থেকে আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, প্রিন্সেস, এখন এখানে কেন এসছো? আপনি কেন আসলেন না আমার সাথে দেখা করতে? জানেন কত মিস করেছি আমি আপনাকে। আপনার কিছু হলে? অধীর পুরো কথা বলতে দেয় না, নিজের মুখোমুখি করে দাঁড় করায় আরোহীকে। আরোহীর অশ্রুসিক্ত চোখ দেখে বুকটা কেঁপে উঠল তার। চোখ মুছে দিয়ে বলে, তুমি আছো না? তবে আরো তোমার এখানে এই অবস্থা আসা ঠিক হয়নি। আরোহী প্রশ্ন করে, কেন ঠিক হয়নি? আপনি কি লুকিয়ে রাখার চেষ্টা করেছেন? সত্যি করে বলুন এবার সব। অধীর মাথা নাড়ায়, সে কিছুই বলবে না আরোহীকে। আবির এগিয়ে এসে আরোহীকে সরিয়ে দিয়ে অধীরকে জিজ্ঞেস করে, নেক্সট টার্গেট কি? অধীর সোজা হয়ে দাঁড়ায়। এই বাড়িতে সে গত 3 দিন ধরে ছিল। নিজে এখানে বসে সবটা দেখে বুঝছে এবং করেছেও। নিজেদের শত্রুদের শেষ করার জন্য তাকে এখান থেকে উঠে বের হতে হয়নি, বরং সবটাই শুভ্রকে দিয়ে করিয়েছে সে। তবে আজ সে বের হবে। নিজের জীবনের শেষ লড়াইটা নিজের বড় শত্রুর সাথে লড়বে। অধীর গম্ভীর গলায় বলে, আশিক খানের দিকে এগিয়ে যাও। সবাই তাকায় অধীরের দিকে। আরোহীর কলিজা কাঁপছে। বাবা তার খারাপ, কিন্তু নিজের বাবার মৃত্যু সে কি করে দেখবে? কষ্ট একটু হলেও তো হবে, তাই না? আরোহী, কিয়ান, অধীর, অনুষ্কা, রাইমা, আবির সবাই একে একে গাড়িতে উঠে পড়ল। অধীর আর আরোহী একই গাড়িতে উঠেছে। আরোহী চুপচাপ বসে আছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। অধীর আর চোখে একবার দেখলো সবটা। গাড়ি চলতে শুরু করলো। নিজের গন্তব্যে পৌঁছে সুন্দরভাবে থেমেও গেল। প্রথমে অধীর সেখান থেকে বেরিয়ে আসতো, এবার কিয়ান, রাইমা, অনুষ্কা সবাই বের হলেও আরোহীর ঠায় বসে রয়েছে গাড়ির মধ্যে। তার মধ্যে সাহস নেই নিজের পিতার ব্যথাতুর মুখটা দেখার। আশিক খানকে জঙ্গলের মধ্যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। বেশ ব্যথাও পেয়েছে সে। নাক মুখে নাজেহাল অবস্থা। অধীর আর রাইমা এগিয়ে যায় একসাথে। রাইমা আশিক খানের বিধ্বস্ত মুখটা দেখে আটকে উঠল। মনে পড়ল তার বাবার কথা। চোখ দিয়ে অজান্তে পানি গড়িয়ে পড়ল। আবির দূর হতে দাঁড়িয়ে দেখছে নিজের বাবাকে। আশিক খানের মাথা তুলে তাকিয়ে দেখলো অধীরকে, একটু মলিন হেসে বলে, জানতাম না দিন একদিন তুমি ঠিকই আমাকে আমার পাপের শাস্তি দিবে। অধীর চুপ, কারো কোনো কথা বলছে না। তার কথা বলার প্রয়োজন মনে হলো না তার পক্ষ নিয়ে। রাইমা বলে, আপনি চাইলেই সেদিন আমাদের বাবাকে নতুন জীবন দিতে পারতেন আমাদের 2 ভাই বোনকে এতিম হওয়া থেকে রক্ষা করতে।
আমাদের নষ্ট হয়ে যাওয়া শৈশবটাকে ঠিক করতে, কিন্তু আপনি তা করলেন না। বরং আপনি নিজের টাকা পয়সার লোভ সামলাতে পারেননি, নিজের ভাইকে মেরে ফেললেন, আমাদের এতিম করে দিলেন। আপনার পাপের বোঝা অনেক, চাচ্চু। আশিক খান মুখ তুলে তাকায়, রাইমার মুখের দিকে তাকিয়ে বলে, আমার মতো জঘন্য লোককে তুমি চাচু বলছো? আমি তো এই ডাকের যোগ্য নয়। তোর বেঁচে থাকারও কোনো অধিকার নেই আশিক খান। অধীর দাঁতে দাঁত চেপে কথাটা বলে। আশিক খান মলিন হেসে বলে, আমি জানি, তাই তো মরার জন্য প্রস্তুত আমি। অধীর বাঁকা হাসতে এবার সে বলে, তোকে আমি কিংবা রাইমা মারবে না। কথাটা শুনে সবাই চমকে তাকায় অধীরের দিকে। তার কথার আসল অর্থ কেউ বোঝেনি। রাইমা অধীরের দিকে চেয়ে বলে, মানে? অধীর রাইমার দিকে তাকিয়ে বলে, বাবা কি বাবার নিজ রক্ত, নিজের ভাই খুন করেছিল, তাই না? রাইমা মাথা নত করে, ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকায় সে। আবির সহ উপস্থিত সবাই বুঝতে পেরেছে যে অধীর নিজে কিছু করবে না, কিন্তু কেন? অধীর এগিয়ে এলো যখন আবিরকে পেরিয়ে সে গাড়ির দরজা খুলে আরোহীকে বের করলো, তখন সবাই অবাক হয় বেশ। রাইমা চোখ বড় বড় করে বলে, না অধীর না, ওর বাবা হয় উনি, না। অধীর কারো কোনো কথা শুনল না, বরং আরোহীকে টেনে নিয়ে তার সাথে রিভলভার ধরিয়ে দিল। কাপা কাপা হাতে রিভলভারটা ধরো আরোহী। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার কাছে। তার সামনেই রক্তাক্ত অবস্থায় আছে তার নিজ পিতা, আর তার হাতে ধরিয়ে দিয়েছে রিভলভার। আরোহী অনুভূতি শূন্য দৃষ্টিতে অধীরের দিকে তাকায়। সে শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আরোহীকে নিজের দিকে তাকাতে দেখে সে বলে, ফায়ার আরোহী। আশিক খানের দু চোখ দিয়ে পানি ঝরছে। উপলব্ধি করতে পারছে যখন নিজের প্রাণটা নিজের আপনজনের হাতেই যায় তখন কেমন লাগে। আরোহীকে সে অনেক ভালোবাসে, আর এই কথাটা অধীর ভালো করেই জানে। অধীর চেয়েছিল যেইভাবেই তার বাবা নিজ ভাইয়ের হাতে প্রাণ ত্যাগ করেছে, সেইভাবে আশিক খানও নিজের খুব আপনজনের কাছে হেরে যাক। আসলে সে তাকে ওই কষ্টটা অনুভব করাতে চেয়েছে যখন তুমি কষ্ট, আর কষ্টের কারণটা তোমার নিজেরই রক্ত। আশিক খান তো আরোহীর হাতে রিভলভার দেখে নিজের বুকের উপর আঘাত করছেন। সবাই মনে করেছিল হয়তো অধীর আবিরের হাতে নিজের পিতার রক্ত ঝরাবে, তবে সে তো আরোহীকে দিয়ে কাজ করাচ্ছে, যেটা একদমই ভাবনার বাহিরে। কারণ আশিক খান আবিরের থেকেও বেশি আরোহীকে ভালোবাসেন, তাই তো সে মেয়ের হাতে বাবার মৃত্যু দেবে। আরোহী কাঁপা কাঁপা হাতে রিভলভার ধরে অধীরের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। অধীর শান্ত, একদমই শান্ত। আরোহী করুণ গলায় বলে, অধীর প্লিজ। অধীর নাকচ করলো। সে এসে আরোহীর পেছনে দাঁড়িয়ে তার হাত দিয়ে রিভলভারটা শক্ত করে ধরল। আশিক খান নিজের বুকের ব্যথা ভুলে এবার সামনের দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে বলল, তুমি গুলি করো প্রিন্সেস, আমি মরতে প্রস্তুত আছি। অধীর, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আমি নিজের মায়ের খেয়াল রেখো। আরোই ভালো থেকো মা, আর পারলে নিজের এই পাপী বাবাকে ক্ষমা করে দিও। রাইমা, আধীর, আমি তোমাদের কাছে অপরাধী, আমাকে ক্ষমা করে দিও। অধীর আর একটা কথা বলারও সুযোগ দিল না তাকে। আরোহীর আঙ্গুল দিয়ে ট্রিগারে চাপ দিল পরপর। আচমকা এমন বিকট শব্দ আরোহীর সামনে থাকায় আশিক খান মাটিতে লুটেই পড়েছেন। আরোহী চিৎকার দিল, না বাবা, বাবা, বাবা। অধীর আরোহীকে নিজের বুকের সাথে চেপে ধরল। চোখ মুখ এখন শক্ত হয়ে আছে তার। রায়মাকে জড়িয়ে ধরে আছে আবির। সে ভাবলেশীন, তার মনের মধ্যে কোনো কষ্ট নেই। আনুষ্কা ভয়ে কিয়ানকে চেপে ধরে আছে। কিয়ান বিরক্ত নিয়ে বলে, আমি জানি আমি সুন্দর বলে এই সিরিয়াস মুহূর্তে রোম্যান্স করবেন আন্টি, একটু পরও তো করতে পারেন তাই না? অনুষ্কা মুখ ঝামটা মেরে সরে এলো। আরোহী চিৎকার দিয়ে জ্ঞান হারিয়েছে। শত খারাপ হলেও আশিক খান তার পিতা ছিলেন, নিজ হাতে তাকে হত্যা করেছে সে। অধীর আরোহীকে পাঁচকলা তুলে নিয়ে গাড়িতে উঠে বসল। কিয়ান সবাইকে নিয়ে অন্য গাড়িতে বসে পড়েছে। সবার যাত্রা শুরু। প্রিন্সেস। চোখ খুলে তাকায় আরোহী। গাড়ি চলছে তার আপন গতিতে, কোনো থামার নাম নেই। 4 ঘন্টার পথ তারা পাড়ি দিচ্ছে। উদ্দেশ্য চৌধুরী বাড়ির দিকে যাওয়ার। আরোহী এখনো মূর্তির মতো বসে আছে। অধীর বুঝলো আরোহীর মনোভাব, তবে তার কিছু করার নেই। আরোহীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমি আমার শত্রুদের মধ্যে সব থেকে কম যন্ত্রণাদায়ক মৃত্যু তোমার বাবাকে দিয়েছে। তার কারণটা ছিল তুমি। এরপরও তুমি আমাকে। পুরো কথা শেষ করার আগেই অধীরকে জড়িয়ে ধরে আরোহী। শান্ত গলায় বলে, আমি খারাপ না ডেভিল, আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। আসলে আমি কোনো খারাপ মানুষের জন্য কষ্ট পেতে নেই, তবে কি করব বলেন, উনি তো আমার বাবা ছিলেন তাই না? কত বছর পর ওনাকে পেয়েছি, আবার হারিয়ে ফেললাম। কিন্তু আমার কষ্টের তুলনায় আপনাদের কষ্টটা বেশি অধীর, তো নিজেকে দোষারোপ করবেন না। উনি ওনার কর্মের ফল পেয়েছেন ব্যাস। অধীর বুঝলো আরোহী সব কথা।
এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে তো অন্য হাতে আরোহীকে নিজের সাথে জড়িয়ে আছে। জীবন হয়তো আজ থেকে সুখী হবে তাদের, কারণ সব শেষ ঘৃণা খেলার ইতি টেনেছে আরোহী নিজেই। তাদের আর কোনো কষ্টই নেই, আছে শুধু সুখ। আর আরোহীর সুখ শুধুই অধীর। তার অধীর আছে, তার আর কি কিছু লাগবে নাকি? অধীরের গলায় মুখ গুজে দিয়ে আরোহী বলে, আমাদের মধ্যে আর কখনো দূরত্ব সৃষ্টি হবে না। তাহলে তো দূরত্ব সৃষ্টি হবে না বেবি। যদি তোমরা সবাই মরে যাও তাহলে দূরত্ব কি করে আসবে? হঠাৎ এমন কথায় আরোহী মুখ ঘুরিয়ে পেছনের সিটে তাকায়। তাকাতেই চমকে যায়। আকস্মিক কারণে সে হতবুদ্ধি হয়ে যায়। অবাক গলায় সে বলে ওঠে, আয়ান তুমি? আয়ান গাড়ির পেছনের সিটে আয়েশি ভঙ্গিতে বসে আছে, মুখে শয়তানি হাসি বজায় রেখে বলে, নো বেবি, আমি আয়ান না। আমি কে সেটা আমার ডেভিলকে জিজ্ঞেস করো। অধীর এত সময় চুপ ছিল। চলন্ত গাড়ির নিজের গতি হারিয়ে ফেলছে। অধীর ব্রেক দিতে চাইলেও ব্রেক করছে না। তার মানে গাড়ি ব্রেক ফেল করেছে। অধীর চোয়াল শক্ত করে পড়ে। ভীর, চমকায় আরোহী। তার মানে আয়ান হলো অধীরের কাছের বন্ধু ভীর। তবে তাদের ক্ষতি করতে চাইছে কেন সে? আরোহী কিছু বলবে তখনই ভীর বলে, অধীর ব্রো, তোর আর আমার মাঝেটাই সবটাই আগের মতন আছে। যা, তোর সেটাই আমার। আর দেখ, আজ মৃত্যুটাও তোর আমার একসাথেই হচ্ছে। কত ভালোবাসা, তাই না দোস্ত? আরোহী এবার চেঁচিয়ে বলে, কিন্তু আপনি আমাদের মারতে চান কেন? কেন উনি আপনার বন্ধু হয়, তাই না? তবে কেন আমাদের ক্ষতি করছেন? ভীর কিছু বলে না। অধীর নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আরোহী প্রশ্নের উত্তর সে নিজেই দেয়। এসব কিছু মাস্টারমাইন্ড একজন আরও, আশিক খান শেখ। রেজি এই সবার পেছনে একজনের হাত, আর সে হলো এই ভীর। তুমি জানো ভীরকে? ভীর হলো শেখ সাহেবের ছেলে, আর ডায়নার ভাই। আমার সাথে ওর পূর্ব শত্রুতার আর নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসছে এখন। ভীর শব্দ করে হাসত। আরোহী আতঙ্কিত গলায় চিৎকার করে বলে, অধীর আমাদের গাড়ি ব্রেক ফেল করেছে, আমাদের সন্তানের কি হবে? আরোহী কান্না করতে শুরু করলো। অধীর কোনো দিক না তাকিয়ে ভীরকে বলে, ব্যাপারটা মোটেও ভালো করিস না তুই। ভীর তাচ্ছিল্য করে বলে, আমি কাউকে ছাড় দেই না। আমি কাউকে ছেড়ে দিই না ভীর। অধীর কথাটা বলে আরোহীর সিট বেল্ট খুলে তার দিকে দরজা খুলে দেয়। আরোহী এক হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে পড়ে, সময় নেই আরোহী, এখান থেকে ঝাঁপ দাও, নিচে ওরা আছে। আরো আমি না থাকলেও প্লিজ নিজের আর আমাদের সন্তানের খেয়াল রেখো। আরোহী বুঝল না অধীরের কথা। অধীর তার হাতে চুমু খেয়ে তাকে ধাক্কা দিল বাহিরের দিকে। তার সাথে চেঁচিয়ে বলে, আই লাভ ইউ আরো। বিকট এক শব্দ তুলে গাড়ির সোজা গিয়ে সামনের বড় গর্তের মধ্যে ঢুকে যায়। পেটে হাত দিয়ে শুয়ে পড়ো আরোহী। চোখ ঝাপসা হয়ে উঠছে তার, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে অধীরকে হারিয়ে ফেলেছে, সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। চোখ দুটো বন্ধ হয়ে আসছে, বিড়বিড় করে বলে, অধীর। বইটার পরের পাতা উল্টিয়ে দেখলো সবটাই সাদা পাতা। এরপর কি হলো কিছুই লেখা নেই তাতে। এতে যেন রাগ লাগলো তিশার। বইটা টেবিলের উপর রেখে সে উঠে দাঁড়ায়, ভাবুক ভঙ্গিতে বলে, আচ্ছা, অধীর কি বেঁচে ছিল? আর আরোহী তার সন্তানের কি হলো? নিজের প্রশ্নের জবাব খুঁজতে সে ফের টেবিলটার আশেপাশে চোখ বুলিয়ে দেখতে চাইল আর কোনো বই আছে কিনা। তিশা আজ লাইব্রেরিতে এসে একটা পুরনো ধুলো বাড়ি পড়া বইয়ে থাকা পেল। বইটা তার কাছে বেশ অদ্ভুত লেগেছিল, তাই পড়া শুরু করো। আর এরই মাঝে পুরো গল্পটা শেষ করলো। কিন্তু শেষে একটা কিন্তু তার কাছে থেকেই গেল। তিশা অস্থির হয়ে অধীরের জন্য, আর বইটাই বা কার? তিশার ভাবনার মাঝেই সেখানে তার বন্ধু আসিয়া এসে পড়ে। তাকে তাড়া দিয়ে বলতে লাগলো, কি রে, সেই সকাল থেকে তুই লাইব্রেরিতে কি এমন পড়ছিলি? তিশা আনমনে হয়ে বলে, ডেভিল। আসিয়া অবাক হয়ে বলে, ডেভিল মানে কি ভাই? তোর হাতে ওটা কিসের বই? তিশা নিজের চোখের চশমাটা ঠিক করে উঠে দাঁড়ায়। হাতে থাকা বইটা বুকের সাথে চেপে ধরে। অনেক আবেগ অনুভূতি ঘেরা এই গল্পটা তার হৃদয় নাড়িয়েছে। তিশা আসিয়াকে বলে, দোস্ত, এই বইটা আমি শুরু থেকে পড়ছিলাম, কিন্তু এই গল্পের সমাপ্তি আমি পেলাম না। আসিয়া কপাল কুঁচকে বইটার দিকে তাকায়। এ আবার কেমন গল্প যার শুরু আছে তবে শেষ নেই? আসিয়া হাত বাড়িয়ে বলে, দে তো দেখি কেমন গল্প। তিশা বইটা দিল আর আসিয়া পুরো গল্পটা পড়ো। এরপর থেকে সেও তিশার মতো করে অস্থির হলো। আসিয়া বলে, দোষ,
অধীর চৌধুরী কি মারা গিয়েছিল? কি হয়েছিল আরোহীর বাচ্চা বলতো? তিশা ভাবুক গলায় বলে, আমি জানি না রে, তবে যদি অধীর না থাকে তাহলে। আশিয়া এবার বলে, আচ্ছা, লাইব্রেরিতে এই বইয়ের অন্য একটা কপি খুঁজতো। তিশা আর আশিয়া খুঁজলো, তবে কোথাও এর জন্য আরেকটা কপি পেল না। নিরাশ হয়ে তারা লাইব্রেরির মালিকের কাছে গিয়ে প্রশ্ন করে, এই বইয়ের অন্য কপি কোথায়? লোকটা কত সময় বইটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এটা তো আমাদের বই না, আর এমন বই এসেছে বলে তো জানি না আমি। এটা আমাদের বই না মামুনি। তিশার মন খারাপ হয়ে যায়, সাথে আশিয়ারও। দুজন মিলে বইটা নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসতে দিবে, তখনই লোকটা বলে, শোনো মা, এটা কোনো বই না, এটা হয়তো কারোর লেখা ডায়েরি। আসলে গতকাল রাতেই আমাদের এখানে অনেকগুলো পুরাতন বই এসেছে, সেগুলোর মধ্যে এটা রয়েছে। তিশা এবার চমকায়, সাথে আশিয়াও। তাদের কখনো ধারণাই ছিল না যে এটা কারো লেখা ডায়েরি হতে পারে। এটা কারোর লেখা গল্প, ডায়েরি করেছে সে। তাহলে যদি এটা তার থেকে এসে থাকে, নিশ্চিত ওই মানুষটাও আছে। তিশা অবাক গলায় বলে, নিশ্চিত এটা আরোহীর কিংবা অধীরের কোনো কাছের মানুষের লেখা গল্পটা। তিশা লোকটাকে জিজ্ঞেস করে, আচ্ছা, এইগুলো কোথা থেকে এসেছে সেটা বলতে পারেন আপনি? লোকটা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। আকাশটা মেঘালয়, বৃষ্টি বৃষ্টি ভাব। শপিং মলের বাহিরে হাতে ছাতা নিয়ে দাঁড়িয়েছে একটা অতি থেকে অতি সুন্দরী মেয়ে। গায়ে জড়িয়ে আছে কালো রঙের পাতলা শাড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া। চুলগুলো হাত খোপার মাঝে বেঁধে রেখেছে সে। টানা টানা চোখ দুটো দেখে আরোহীর কথা মনে পড়ে গেল তিশার। আজ কয়েকদিন হয়েছে সে আরোহীকে নিয়েই ভাবছে। কতবার পড়েছে সেই ডায়েরির লেখাটা, তা তার হিসেব নেই। তবে এত সুন্দর একটা গল্পের পরিসমাপ্তি নেই, যেন কষ্ট হচ্ছে তার। আজ একটা কাজে সে শপিং মলের দিকে এসেছে। বাহিরে দাঁড়াতেই এমন এক অপরূপা সুন্দরী মেয়েকে দেখে তার মনে পড়ল আরোহীর কথা। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সে এগিয়ে এলো। মেয়েটার কোনো দিক লক্ষ্য নেই, সে এক নজরে বাহিরে রাস্তার দিকে তাকিয়ে আছে। তিশা তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে, হাই, কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? মেয়েটা চমকে ফিরে তাকায়, একবার তিশার মুখটা দেখে নিয়ে বলে, জি। তিশা এবার বলে, আমি তিশা, আপনি? মেয়েটা নরম গলায় বলে, আরোহী। চমকে যায় তিশা। পর মুহূর্তেই নিজের অবাকতা দমিয়ে সে প্রশ্ন করে, মিসেস আরোহী অধীর চৌধুরী? সে অবাক গলায় বলে, হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম কি করে জানলেন? আমি তো এর আগে কখনো আপনাকে দেখিনি বা চিনিও না। তাহলে? হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে উঠল তিশা। খুশিতে আত্মহারা হয়ে আরোহীকে জড়িয়ে ধরল সে। আরোহী চমকে যায়, তবে বুঝলো না মেয়েটার এমন কাণ্ডের কারণ সে। তিশা আরোহীকে দেখতে দেখতে বলে, ও গড গড, তুমি বেঁচে আছো আরোহী? আমি মনে করেছিলাম তুমি হয়তো আর নেই। ওফ আরোহী, আমার দম বন্ধ করে দিয়েছিলে তুমি। আরোহী কপাল কুঁচকে বলে, মানে? তিশা নিজের মাথায় চড় মেরে তারপর বলে, উফ, আমি না পাগল হয়ে গিয়েছি। 1 মিনিট দাঁড়াও। নিজের ব্যাগ থেকে সেই ডায়েরিটা বের করে আরোহীর সামনে ধরতেই আরোহী চমকে যায়। অবাক গলায় বলে, এটা তোমার কাছে কি করে? লাইব্রেরি থেকে পেয়েছি। এখন সব বাদ দাও, আগে বলো তুমি কেমন আছো, তোমার সন্তান কেমন আছে, আর আর অধীর সে কোথায় আছে তো নাকি? আরোহী অবাক চোখে তিশাকে দেখছে। মেয়েটা তো কৌতূহলী, তার বেশ লেগেছে। আরোহী একটু হাসতেও তিশার হাত থেকে ডায়েরিটা নিয়ে বলে, যখন আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় নিজের অবসর সময় কাটানোর জন্য এই ডায়েরিতে নিজের অতীত লিখতাম। লিখতে লিখতে একদিন এর সমাপ্তির কাছে এসে পড়েছি, কিন্তু হঠাৎ করেই একদিন ডায়েরিটা হারিয়ে যায়, আর আজ পেলাম এটা। আরোহীর মুখে প্রেগনেন্ট কথা শুনে তিশা বলে, তোমার বাচ্চা সেফ আছে তো আরোহী? আরোহী হাসতেও তিশা বলে, অধীরের কি হয়েছে আরোহী? একটা দীর্ঘশ্বাস ফেলে আরোহী বলতে লাগলো, সেদিন ভিড় আমাদের গাড়িতে ব্রেক ফেল করে দিয়েছিল। প্রতিশোধের আগুনে সে নিজেও ঝাঁপিয়ে পড়েছিল। ভিড় জানতো এতে তার মৃত্যু নিশ্চিত, তাই সে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টাও করেনি। তবে জানো কি, আমার অধীরকে আমি এমনিতে ডেভিল বলি না, তার মতো কেউ নেই তাই বলি। অধীর আমাকে আগেই বলেছিল এই খেলায় সে নাও ফিরতে পারে, এর মানে তারও মৃত্যু নিশ্চিত ছিল। কারণ দুজন বন্ধু একে অপরের দুর্বলতা সম্পর্কে অবগত ছিল ভালো করেই।
বীর জানতো যে অধীর তার খেলা সম্পর্কে কিছুই জানে না, কিন্তু কি জানো, আমার ডেভিল সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না। অধীর আমাকে নিয়ে গাড়িতে না বসলে কখনো বীর শুধু অধীরকে আঘাত করতো না, কারণ অধীরকে মেরে দিলে তো তার প্রতিশোধের আগুনটা মিটবে না। কিন্তু অধীরের দুর্বলতাকে মেরে ফেলে অধীর ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর হলোও তাই। কিন্তু এর মাঝে অধীর বীরের উপর ডাবল গেম খেললো। অধীর জানতো বীরের সব কথা, কিন্তু সে চুপ ছিল। যদি সে আগে কিছু বলতো তবে বীর পালিয়ে যেত, আর একদিন না একদিন ঠিক সে ফিরে এসে আমাদের আবারও ক্ষতি করার চেষ্টা করতো। তাই তো সেদিন কিয়ান, আবির ভাইয়া, অধীর মিলে ওর সাথেই ডাবল গেম খেলে। কিয়ান, আবির ভাইয়া আগে থেকেই রাস্তার মাঝে আমাদের সেভ করার জন্য দাঁড়িয়েছিল। অধীর সেদিন আমায় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নিচে ফেলে দেয়নি, বরং আমাকে বাঁচাতেই সে আমাকে আবির ভাইয়ার কাছে পাঠায়। আগে থেকেই তারা সেখানে থাকার কারণে আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু অধীর। আরোহী থামলো এবার। আরোহীকে থামতে দেখে তিশা অস্থির গলায় বলে, কি হলো, থামলে কেন? বলো কি হয়েছে অধীরে। আরোহী ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিন যখন নিজের চোখের সামনে আগুন দাও দাও করে জ্বলছে দেখছিলাম, সেদিন সেখানেই থমকে গিয়েছিলাম আমি। আমার অধীর, আমার ডেভিল আর নেই, এই কথাটা মানতে আমার বেশ কষ্ট হচ্ছিল। সেই মুহূর্তটা আমি আজও ভুলতে পারবো না। চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। কানাগুলো দলা পাকিয়ে গলায় আটকে ছিল, আমার কষ্ট হচ্ছিল বুকের বাঁ দিকটায়। ছুটে গিয়ে দেখতে ইচ্ছে করছিল অধীরকে, কিন্তু আমি পারিনি। অতিরিক্ত বিস্ময়কর ঘটনার সম্মুখীন হয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলি। 2 দিন পর যখন হুঁশ ফিরল, তখন নিজেকে কারো শক্ত বাহুতে আবদ্ধ পেয়ে চমকে গিয়েছিলাম আমি। কারণ আমাকে এমন করে আগলে রাখার মানুষ তো আর নেই। তাহলে কে ধরে আছে আমায়? চোখ তুলে তাকাতেই দেখেছিলাম নিজের ডেভিল মুখটা। আমি পুরো পৃথিবীর জন্য সে খারাপ পুরুষ, তবে আমার জন্য সে সৃষ্টি পুরুষ। সে আমার হৃদয়ে মহানায়ক, আমার অধীর। আমাকে চোখ খুলতে দেখে যেন প্রাণ ফিরে পেয়েছিল সেদিন অধীর। অস্পষ্ট স্বরে তাকে ডেকেছিলাম, অধীর। নিজের সাথে জড়িয়ে রেখেছিল। গত 2 দিন চোখের পাতায় এক করেনি লোকটা আমার জন্য। কতটা ভালোবাসা থাকলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে, বলতে পারো? মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তিশা। আসলেই তাদের ভালোবাসা অমর হয়ে গিয়েছে হয়তো। এমন একটা ভালোবাসার গল্প কোথায় পাবে সে? আরোহী বলে, আবার বলতে শুরু করলো, ওই দিন গাড়ি গর্তে পড়ার আগ মুহূর্তেই অধীর বেরিয়ে পড়েছিল, যার কারণে ওনার কিছু হয়নি। নিজেকে উনি আমার জন্য বাঁচিয়ে রেখেছে। আমাদের সন্তানের জন্য সে আবার ফিরে এসেছে। বীরের মৃত্যু হয়ে যায় গর্তে পড়ার কারণে। ওর সাথে সাথে আমাদের জীবন থেকে সব কষ্ট, ঘৃণার যুদ্ধ, আগুন খেলা সব বন্ধ হয়ে যায়। শুধু রয়ে যায় এক রাজ্য ভালোবাসার ভালো লাগা। আরোহী থামতেই সামনের দিকে তার নজর যায়। তিশাও সেদিকে তাকায়। পরপর 3টা কালো রঙের গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। আরোহী সেদিকে চেয়ে ঠোঁট এড়িয়ে হেসে বলে, ওই তো উনি এসে পড়েছেন। আচ্ছা তিশা, আজ তুমি আমাদের বাড়িতে আসবে কেমন? তুমি তো আমার জীবনের অর্ধেক গল্পটা পড়েই ফেলেছো। তাহলে সবটাই জানো। আজ রাতে আমাদের চৌধুরী বাড়িতে বিয়ে হবে। কি আনার আন্টির? তিশার কথায় হেসে উঠল আরোহী, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তিশা দেখলো গাড়ি থেকে বেরিয়ে এসেছে একটা 5 থেকে 6 বছরের 2টো বাচ্চা। একটা ছেলে তো অপরটি মেয়ে। আরোহীর দিকে ছুটে আসছে যারা দুজনেই। তাদের দেখে আরোহী নিজের 2 হাত মেলে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে। ছোট বাচ্চা ছেলেটা বলছে, বাবা। আর ছোট মেয়েটা মামা মামা বলে এগিয়ে আসছে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা মেয়েটা থেকে বয়সে ছোট। তিশা আরোহীকে বলে, বাচ্চা দুটো? আরোহী তাদের দিকে তাকিয়ে থেকেই বলে, আমার মেয়ে আর রায়মা আর আবির ভাইয়ার ছেলে। ওরা দুজন এসেই আরোহীকে চাপড়ে জড়িয়ে ধরল। আরোহী নিজের সাথে ওদের জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে ছুটতে নিষেধ করেছিলাম তাই না তোমাদের আমি? মেয়েটা ঠোঁট উল্টে অপরাধী গলায় বলে, মাম্মা। আরোহী তীক্ষ্ণ চোখে তাকাতেই সে হেসে দিল। তিশার নজর যায় এবার গাড়ির দিকে। বেশ সুদর্শন সহ দেহ বিশিষ্ট যুবক সেখানে দাঁড়িয়ে আছে। চোখের সানগ্লাসটা খুলে আরোহীর দিকে হাত দিয়ে ইশারা করলো সে। বুকে চোখে গাম্ভীর্য বজায় রেখেছে। আরোহী বাচ্চাদের হাত ধরে গিয়ে গেল, কিন্তু একটু থেমেই বলে, তিশা, আজ কিন্তু আসবে তুমি। তিশা মাথা নাড়ায়। এমন একটা সুখী পরিবারকে দেখার সুযোগ সে একদমই মিস করতে চায় না। আরোহী নিজের সাথে করে ডায়েরিটা নিয়ে গিয়েছে। আরোহী গাড়ির কাছে গেলেও তিশা দেখলো দূরে দাঁড়িয়ে থাকা যুবকটা নিজের প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাদের দেখিয়ে দেখিয়ে 2 গালে ভালোবাসার পরশ এঁকে দিল। এতে বাচ্চা দুটো বেশ উৎফুল্ল হয়ে গেলেও আরোহী লজ্জায় লাল হয়ে যায়। তিশা আরও দেখলো আরোহীর খোপায় বাঁধা চুলগুলোকে খুলে দিল সেই যুবক।
হয়তো প্রিয় মানুষটাকে তার কাছে খোলা চুলে ভালো লাগে। লাগে তো অধীরের কাছে বেশ লাগে আরোহীকে খোলা চুলে দেখতে। এগিয়ে এসে সে আরোহীকে শাসিয়ে বলে, বলেছিলাম তো আজ শপিং আসতে হবে, তারপরে কথা শুনলে না আমার। একটু দেরি হলে কি হতো? আরোহী নিজের কান ধরে বলে, সরি, আসলে দরকার ছিল খুব। আপনি আর অধীরা তখন ঘুমিয়েছিলেন। যদি ডাকতাম তাহলে দুজনেই ঘুম নষ্ট হয়ে যেত, আর সারাদিন আপনার ভদ্রমে আমায় শান্তি মতো থাকতেও দিত না। ঠোঁট উল্টে কেঁদে বসল অধীরা। আরোহী চোখে তাকিয়ে বাকিয়ে তাকায়। বাবার আহ্লাদি অধীরা, তাই তো নিজের নামের সাথে মিল রেখে নাম রেখেছে অধীর। মেয়ের নাম অধীরা চৌধুরী রোহি। আরোহীর রোহি আর অধীরের অধীরা। বাবাকে পেলে আরোহী সব ভুলে যায় এই মেয়ে। এমনকি অধীরকে পেলে আরোহীকেও ভুলে যায় সে। অধীরের কলিজার টুকরা সে। বেশ আদর যত্ন করে সবাই। মা যে তার নামে বাবার কাছে বিচার দিচ্ছে সেটা সে বুঝতে পেরেই সে কান্না শুরু করেছে, যা দেখে আরোহী বাঁকা চোখে তাকায়। অধীরের কান্না দেখে আবির আর রাইমার ছেলে সাবিরও কান্না শুরু করে দেয়। বোনকে সে খুব ভালোবাসে, বোনের কান্না একদমই সহ্য হয় না তার। এই কারণে এখন দুটো বাচ্চা ভ্যাবে করে কান্না জুড়েছে। অধীর আরোহীকে চোখ রাঙিয়ে তাকায়, নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে বলে, কান্না করো না প্রিন্সেস, এই তো বাবা। আরোহীর হিংসা হয় মাঝে মাঝে। আগে অধীর তাকে প্রিন্সেস বলতো, আর এখন মেয়েকে বলে। সবটার মধ্যে ভাগ বসিয়ে নিয়েছে সে। আরোহী সাবিরকে নিয়ে গাড়িতে বসলো। অধীরার কান্না থেমেছে অনেক আগেই। বাবার একবার প্রিন্সেস ডাক শুনতে পেরেই সে চুপ। আরোহী জানে না কি আছে এই ছোট প্রিন্সেস ডাকে, যাতে তার মেয়ের কান্না থেমে যায়। সময়টা এখন সন্ধ্যা 7:05। চৌধুরী বাড়ির চারপাশে হইচই নেমেছে। মেহমানদের দিয়ে গিজ গিজ করছে পুরো বাড়ি। দাঁড়ানোর মতো স্থান নেই এখন। ব্যস্ত হাতে সবটা দেখছে আরাবি খান, নীলা চৌধুরী, তার সাথে মোহনা চৌধুরী। আশিক খানের মৃত্যুর পর থেকে আরাবি খান সহ আবির চৌধুরী বাড়ির সবাই চৌধুরী বাড়িতেই থাকে। রাইমা আর আবিরের বিয়ে হয়েছে, তাদের 5 বছরের একটি ছেলেও রয়েছে। অধীরার থেকে 1 বছরের ছোট সে। এই 6 বছরের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আবার অনেক কিছুই সেই আগের মতোই রয়েছে। যেমনটি পরিবর্তন হয়েছে সবার মনের ভুল ধারণা একে অপরের প্রতি, তবে পরিবর্তন হয়নি একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান। আরোহী আর অধীরের ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে। তাদের সাথে রাইমা আর আবিরের ভালোবাসাও রয়েছে। তাদের সাথে তাল মিলিয়ে আরও এক জুটি পরিবর্তন হয়নি, আর তারা হচ্ছে কিয়ান আর অনুষ্কা। কিয়ান এই 6 বছরে অনুষ্কার জীবন তেজপাতা বানিয়ে ছেড়েছে। সর্বদা আন্টি আন্টি বলে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করত। নিজের ভালোবাসাটাও প্রকাশ করেছে কিয়ান, তবে তা খুবই অদ্ভুত ভঙ্গিতে, যাতে রেগে বোম হয়েছিল অনুষ্কা। তবে সময়ের সাথে সাথে তার রাগটাও পড়ে যায় মাটিতে, কারণ কিয়ানের হাজারো ফানি কথা তার আর কাণ্ডের মধ্যেই মধ্যমণি থাকে শুধু অনুষ্কার ভালো লাগা। কিয়ান যে তাকে ভালোবাসে তা তার আচরণেই বোঝা যায়। তাই আর দ্বিমত না নিয়ে সেও একসময় রাজি হয়ে যায়, আর ফলস্বরূপ আজ কিয়ান আর অনুষ্কার বিয়ে। আরু আরু আলো আলো। দুই বাবা মেয়ে একই গলায় অনবরত ডেকেই চলেছে আরোহীকে। অধীরের ডাকার ভঙ্গি অধীরার পছন্দ হয়েছে, তাই তো সেও বাবার মতো করেই ডাকছে আরোহীকে। ব্যস্ত হাতে এগিয়ে আসতো আরোহী। শরীরে নীল রঙের জামদানি শাড়ি জড়িয়ে আছে তার, কাঁধ অবধি চুলগুলো ছেড়ে রেখেছে। এগিয়ে এসে হাত ভর্তি নীল রঙের চুড়িগুলো ঝনঝন শব্দ তুলে সে অধীরকে বলে, বাবা মেয়ে দুটোই একই অবস্থা, একটু শান্তি মতো বসে থাকতে পারে না নাকি? আমি ওইদিকে অনুষ্কাকে দেখছি তো, তাই না? এক একটা দিন নিজে নিজে তৈরি হলে কি এমন ক্ষতি হয়ে যায় বলেন তো? অধীরা মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, না 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 না, কখনো না। আমরা শুধু আমাদের আরুর কাছে রেডি হব, ব্যাস। অধীরা বাবার মতো করে কথা বলতে পেরেছে বলে সে খুশিতে আত্মহারা হয়ে 2 হাতে তালি দিল, যার দরুন ছোট হাতের মধ্যে থাকা বালাটা টুনটুন শব্দ তোলে। অধীর মেয়ের এমন খুশি দেখে হাসতো, নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, আমার প্রিন্সেসটা। অনুষ্কাকে রেডি করিয়ে আরোহী এবার এলো মেয়ে আর স্বামীর কাছে। অধীর সাদা শার্ট আর নীল প্যান্ট পরে বসে আছে, চুলগুলো এলোমেলো। বিছানার উপর পড়ে আছে অধীরের নীল রঙের কোট। আরোহী সেটা হাতে নিল। অধীর দাঁড়িয়ে পেছন ঘুরে নিজের 2 হাত মেরে দিল, সুন্দর করে সেটা পরিয়ে দিল সে। অধীর এতক্ষণ যাবৎ এই কাজটার জন্য অপেক্ষা করছিল। এই কয়েক বছর ধরে এই কাজগুলো তো আরোহী নিজেই করে দেয়। এখন অধীর নিজ থেকে কিছুই করে না, বরং আরোহী করে দেয়। আর যতক্ষণ পর্যন্ত না আরোহী সবটা গুছিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বসেই থাকবে। অধীরাও একই, যদিও অধীরার কাজগুলো তো অধীরও সাহায্য করে, তবে বাবা যেমনটা করবে, যার হাতে পড়বে ঠিক
তেমনটাই অধীর আর পড়তে হবে। আরোহী এবার নিজের মেয়ের দিকে তাকায়। নীল রঙের ছোট গোলজামা পরেছে সে। আরোহী হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসতো মায়ের সামনে। কাঁধে পড়ে থাকা সিল্কি চুলগুলো তুলে মাথার উপর একটা তাল গাছের মতো জুটি করে দিল। আয়নায় নিজেকে দেখে একদমই পছন্দ হলো না তার, তাই তো ঠোঁট উল্টিয়ে কেঁদে বসতো। আরোহী জানতো এমন কিছু হবে। চোখ ফিরে তাকায় অধীরের দিকে। সে মুখ চেপে নিজের হাসিটা কন্ট্রোল করার চেষ্টা করছে আপাতত। আরোহী তাকাতেই সে এগিয়ে এসে আরোহীকে সরিয়ে দিতে দিতে বলে, আমার মেয়ের কাজ আমি তোমার থেকে ভালো করেই করতে জানি, তাই যাও সরো, গিয়ে নিজের কাজ করো। আরোহী মুখ ভেঙচি কেটে সরে দাঁড়ায়। মুগ্ধ চোখে বাবা মেয়ের আহ্লাদী মুহূর্তগুলো দেখতে লাগলো। মাঝে মাঝে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না আরোহী। আসলে কি এটা সেই অধীর যাকে আজ থেকে কয়েক বছর আগে কত মানুষের প্রাণ নিতে দুবার ভাবেনি, যাকে ডেভিল বলা হতো, যার গম্ভীর মুখ দেখে সে প্রেমে পড়েছিল? তখন উত্তর আসে হ্যাঁ, এটা সেই অধীর। তবে মেয়ের জন্মের পরে মেয়ের মধ্যে মায়ের প্রতিচ্ছবি দেখতে পায় বলেই সে এমনটা করে। অধীর বেশ দুর্বল নিজের মেয়ের প্রতি। আরোহীর আজও মনে পড়ে সেদিনের কথা, যেদিন অধীরা এই পৃথিবীতে আসবে। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অধীর কোনো কাজের কারণে শহরের বাইরে গিয়েছিল। আরোহীকে হসপিটালে নিয়ে যাওয়ার খবর শুনে সে তুফানি রাতে সে কাক ভেজা হয়ে হাজির। পটের বাইরে 1 মিনিটও সে শান্তিতে বসেনি। অশান্ত মন নিয়ে ছটফট করেছে শুধু। যখন শুনল তার বিয়ে হয়েছে তখন খুশিতে নাকি তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। যদিও এই মুহূর্তটা তা আরোহীর দেখার সুযোগ হয়নি, তবে সবার মুখে শুনেছে। অধীর আরোহীর কপালে নিজের ঠোঁট স্পর্শ করে বলেছিল, আমি ছোট থেকে কখনো মায়ের আদর পাইনি। বাবুর সাথে চেষ্টা করলেও ঠিক মায়ের কমতিটা পূরণ করতে পারেনি। কোথাও না কোথাও মায়ের শূন্যতা আমাকে ঠিকই পোড়াতো। আজ এত বছর পর তোমার কারণে আমি আমার মায়ের রূপে এই মেয়ে পেয়েছি। অনেক ধন্যবাদ তোমাকে আরু। তুমি নিজেও জানো না তুমি আমাকে ঠিক কি দিয়েছ। তোমাকে ধন্যবাদ দিলে সেটা ছোট হবে। তুমি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার দিয়েছ। আরোহী শুধু সেদিন শুনেছিল অধীরের কথাগুলো। যাক, অবশেষে সে তার সুখের সংসার সামলাতে পেরেছে। শত্রু শত্রু খেলা রীতি টেনেছে আরোহী। সে জয় হয়েছে। সে পেরেছে অধীরকে নিজের করে রাখতে, এক সুন্দর সুখী পরিবার গঠন করতে। আর কি চাই আরোহীর? আর কিছুই তার চাই না। সে নিজেই অধীরের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? বেশ সময় নিয়ে রেডি হলো বাবা মেয়ে। অধীর নিজে নিজের মেয়ের হেয়ার স্টাইল করে দিল। ছোট ছোট মৌ ক্লিপের মাঝে একটু একটু করে সাজিয়েছে মেয়ের চুলগুলোকে সে। তাতে খুশিতে আত্মহারা হয়ে যায় অধীরা। বাবা মায়ের হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামলো সে। তিশা অনেক চোখে দেখছে আরোহী, অধীর আর তাদের ছোট অধীরাকে। ধবধবে ফর্সা গায়ের রং, অদ্ভুত ভাব ভরেও অধীরার চোখের মনি নীল। চিকন সরু পাতলা গোলাপি রঙের ঠোঁট, গালের মাঝে খানেই একটা ছোট লাল তিল। চঞ্চল হরিণী হলো অধীরা। তাই তো ছোট হাত পা নাড়িয়ে সে এলিয়ে বেরিয়ে কিয়ানের সাথে মজা করছে। রাইমার ছেলেও কিয়ানের সাথে মজা করছে। মনে হচ্ছে বেশ বনে 3 জনের মাঝে। অধীরা কিয়ানের কানে কানে বলে, মামু পিপি অনেক কিউট। কিয়ান মাথা নাড়িয়ে বলে, না না পিচ্চু, ওই পেতনি কখনো কিউট হতে পারে না। নিজের পিপিকে যদি আজ অন্য কেউ খারাপ বলতো তবে এত সময় রেগে বোম হয়ে যেত অধীরা। তবে কিয়ান বলেছে বলে একটুও রাগ লাগলো না সে। কিয়ানকে সে অনেক ভালোবাসে, বোঝে কিয়ানকে। কিয়ান অধীরার আর সাবির মিলে বসে বসে গুনগুন করে গান গাইছে। আজ আমার বিয়ে, তাও পেতনির সাথে। ওহ! চুলে টান পড়তে কিয়ান চোখ মুখ খিচে তাকায়। ব্যথায় কোকিয়ে উঠে চেঁচিয়ে বলে, এই কোন অসভ্য বদমাইশ আমার চুল ধরছিস? ছাড় বলছি, নাহলে তোর বিয়ে হবে না বলে দিলাম। চোখের সামনে অনুষ্কাকে দেখে সে বলে ওঠে, ও গড কিয়ান, তুই কি নিজের মুখের উপর কন্ট্রোল করতে পারিস না? আন্টি আপনি সভ্য। অনুষ্কা চেঁচিয়ে বলে, করবো না আমি এটাকে বিয়ে। যা এখনই বের হ। বিয়ে বাড়িতে বরকন্যাদের এমন কাণ্ড দেখে সবাই অবাক। বর বউকে পেতনি বলে সম্বোধন করার কারণে বিয়ে করবে না বলে দিল বউ। আজ আজব কাণ্ড দেখে সবাই থমথমে মুখে নিয়ে তাদের দেখছে। আবির এগিয়ে এসে কিয়ানকে ধমক দিয়ে বলে, তোর সমস্যা কি? জীবনে এই একটা দিন তোকে শান্তিমতো থাকতে বলেছি, আর সেই তুই নিজের বিয়ের দিনও ঝগড়া করছিস, তাও নিজের হবু বউয়ের সাথে। তুই জিনিসটা কি ভাই? ইয়ান কিছু বলবে তখনই আরোহী এসে অনুষ্কাকে ধমক দিয়ে বলে, অনু, তোর না আজ বিয়ে, আর বিয়ের দিন থেকেই নিজের বরের উপরে এমন অত্যাচার কে করে? দেখ লোকজন কেমন করে দেখছে তোদের। বউ সেজে কোনো মেয়ে নিজের হবু বরকে মারে বলতো আমায়?
কিয়ান আরোহীর কথা শুনে ভ্যাবে করে কান্না করে দিল। বেজে গেল তুমুল কাণ্ড। নিজের বিয়ের দিন বর কান্না করছে বউয়ের হাতে মার খেয়ে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে করতে অনুষ্কার শাড়ির আঁচলে নাক মুছে কিয়ান অধীরা আর সাবিরকে বলে, চলো চলো মামুরা, আমরা এখানে আর 2 মিনিটও থাকবো না। যেখানে তোমাদের সম্মান নেই সেখানে আবার কিসের থাকা থাকি বলো। কিয়ান ওদের হাত ধরে উঠিয়ে নিয়ে যেতেই অনুষ্কা তার পাঞ্জাবির কলার ধরে দূরে ধূপ করে বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলে, যদি এখান থেকে বিয়ে না করে উঠেছিস তবে তোকে মেরে আলু ভর্তা বানিয়ে টমেটো সস দিয়ে খাবো বলে দিলাম। কিয়ান একটু করে বলে, ও গড, কেন আমি এত সুন্দর? ও বউ, চলো বিয়ে করে। অনুষ্কা নিজের রাগটাকে অনেক কষ্ট দমিয়ে রাখে। বিয়ে পড়ানো শুরু হলো, কিন্তু বিপত্তি বাধে কিয়ানের কবুল বলার সময়। কাজী কবুল বলতে বলতেই সে কান্না করতে করতে অধীরাকে জড়িয়ে ধরে বলে, মামুরে, আমি বিয়ে করুম না। এই মাইয়া খালি মারে, কথায় কথায় মারে। অধীরা ঠোঁট উল্টিয়ে কিয়ানকে দেখলো। কিয়ানের এমন অদ্ভুত কাণ্ডে আরোহী ধমক দেয়। সোজা হয়ে কিয়ান বলে, আলু প্লিজ, আজকে আমাকে বাধা দিও না। আজকে আমাকে কান্না করতে দাও। জানি আজকেই আমার শেষ স্বাধীনতার দিন। এরপর থেকে একটা পেতে সারাক্ষণ ঝুলবে আমার ঘাড়ে। আরোহী ফের ধমক দিতে কিয়ান চোখ মুছে ফেলার ভান করতে করতে কবুল বলে দেয়। বিয়ে সুন্দর মতোই শেষ হয়। কিয়ান অনুষ্কাকে নিয়ে বিদায় হওয়ার সময় নিজেই কান্না করেছিল। অনুষ্কার বেশ বিরক্ত লেগেছিল ব্যাপারটা। এতই যখন তাকে ভয় পায় তবে কেন বিয়ে করলো? আজব লোক। রাতে বুঝিয়ে দেবে অনুষ্কা কি জিনিস। ফালতু কিয়ান জিয়ান সকল মেহমানদের বিদায় দিয়ে এবার নিজের রুমে ফিরল অধীর। ঘরে আসার সময় দেখেছিল অধীরা মোহনা চৌধুরীর সাথে ঘুমিয়ে গিয়েছে। মাঝে মাঝে এমন করে মেয়েটা, তার মাঝরাতে ঠিকই কান্না করে অধীরের কাছে এসে পড়ে। বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অধীরও মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। ক্লান্তির শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বসল। জীবনটা অনেক সুন্দর তার। সবকিছুই আরোহী তার জীবনে আসার পর। ডাউরে আরোহীর আসার পূর্বে তার জীবনটা বিষাদের কোটা ছিল। কোনো সুখ তাকে স্পর্শ করতো না। মিশেছিল দুঃখের কালো ছায়া। কিন্তু এত কিছু যার জন্য সেই মানুষটা কোথায়? অধীর উঠে যায় নিচে। কিচেনে আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন কিছু হওয়াতে একটু অবাক হলেও পরে বুঝলো মানুষটাকে। আরোহী পাত্তা না দিয়ে বলে, আপনি গিয়ে রেস্ট করুন। অধীর তার চুলে মুখ গুজে দেয়। গালে রাগ ঘষতে লাগলো। কানের কাছে ঠোঁট এনে স্লো ভয়েসে বলে, তুমি আসবে না। শরীর শিউরে উঠল আরোহীর। এত বছর পরও সেই আগের মতো করে শিউরে উঠে অধীরের স্পর্শে। কিন্তু নিজেকে সামনে পড়ে, আপনি যান, আমার হাতে কাজগুলো শেষ করে আসছি আমি। তারপর মোটেও না। আজব, একটু সময় লাগবে। আপনি যান, আমি আসছি তো। মোটেও না। বলে আরোহীকে পাঁচকোলা তুলে নিল অধীর। অবাক আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে চারপাশে দেখতে দেখতে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। কেউ দেখে ফেলে কি ভাববে বলুন। অধীর নির্লিপ্ত ভঙ্গিতে বলে, যা ইচ্ছে তাই ভাবো। কে কি ভাবলে এতে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমার এখন বলছে সেটা পেরেই চলবে। আরোহী বিরক্ত গলায় বলে, অসভ্য লোক। অধীর পা দুটো থামিয়ে একবার আরোহীর দিকে তাকায়। এরপর একটু মাথা ঝুঁকিয়ে বলে, এখনো তো কিছু করিনি। এতে বললে আমাকে অসভ্য? যদি অসভ্যতা আমি করি তখন কি বলবে? সভ্য লোক? আরোহী নাক মুখ ছিটকে বলে, এই দূরে সরুন তো, আর নামান আমাকে, নামান। অধীর শূন্য না। আরোহীকে নিয়ে সোজা নিজের রুমে এসে পড়লো। তখনই চারপাশের লাইট চলে যায়। অন্ধকার হয়ে যায় পুরো রুম। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। একের পর এক বিদ্যুতের ঝলকানি তুলছে। থেমে থেমে একটু পরপর আলোকিত হচ্ছে অন্ধকার আকাশ। ভালোবাসার ওতরে হারিয়ে যাচ্ছে দুটো মানুষের মন। মাঝরাতের শেষ প্রহর। শুনশান গলির ভেতর দিয়ে প্রবেশ করলো অধীর। তার সাথেই রয়েছে শুভ্র। শীতে থরথর করে কাঁপছে সে। 3-3টা জ্যাকেট পরেও শীত কমাতে পারছে না। তবে এই শীতের রাতেও অধীর কোনো কাঁপাকাঁপি ছাড়াই এগিয়ে যাচ্ছে। মুখে গাম্ভীর্যতা বজায় রেখে হাতে একটা চাবি আছে অধীরের। সেটা দিয়ে একটা টিনশেড বাড়ির সামনে এসে দাঁড়ায়। চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করলো সে। শুভ্র ঢুকে ঘরের মধ্যে থাকা ছোট আলোটি জ্বালিয়ে দিল। ড্রিম লাইটের হলদেটে আলো এসে মুখে পড়তেই চোখ মুখ জ্বলে উঠল লোকটার। মাথা তুলে তাকানোর শত্রুটুকু অবশিষ্ট নেই তার শরীরে। অধীর ঠোঁট ফাঁক করে শীষ তুলছে। তা কানে প্রতিধ্বনিত হতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শুভ্র দেখল এই শীতে এই বৃষ্টিতে ভিজে চুপচাপ পিছলে মাটি শরীরে একটা ছেঁড়াফাড়া পুরাতন চাদর জড়িয়ে শুয়ে থাকা লোকটাকে। মায়া হলো, কিন্তু এর উপর মায়া হয় না অধীরের। দিনের পর দিন এর উপর কঠিন থেকে কঠিনতর অত্যাচার করেই যাচ্ছে সে। লোকটা অধীরের দিকে অসহায় মুখ করে চেয়ে আছে। অধীর এক হাত পকেটে গুঁজে নিজের মতো করে দাঁড়িয়ে আছে।
শুভ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার ওর শাস্তি তো এবার অনেক হয়েছে, এবার না হয় ছেড়ে দেন। তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ হতেই চোখ নামিয়ে নিল শুভ্র। ন্যায় অন্যায় অধীর আজও বিচার করে না, তার মধ্যে আজও সেই ডেভিল ভাবটা রয়েছে। পরিবারের সামনে ভালো, তবে তাদের পেছনে ভয়ঙ্কর অধীর আজও লুকিয়ে আছে। অধীর লোকটার সামনে বসলো, শক্ত গলায় বলে, আমি আজও টেবিল। ন্যায় অন্যায় আমার কাছে 2 পয়সারও দাম পায় না। ইউনো, আই এম এ মাফিয়া। সোর শ্বাস যতদিন চলবে ততদিন সে আমার মেহমান। পাশ থেকে হকি স্টিকটা নিয়ে একটা বাড়ি দিল লোকটার শরীরে, তাও নিজের শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে। লোকটা আর্তনাদ করতে পারল না, কারণ তার শরীরে কোনো শক্তি নেই। অধীর লোকটার দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না আমি ছাড় দিই, বাট ছেড়ে দিই না। আমি টেবিল, আর এই টেবিলে থাকবো। কথাটা বলেই ডেভিল হাসি দিল সে। তার হাসির শব্দ ঝংকার তুলো ঘরের মধ্যে। অধীর চেঁচিয়ে বলে, ইয়েস, আমি টেবিল। আই অ্যাম টেবিল হাজব্যান্ড। আর এই কখনো জানবে না ওর পেছনে কত বড় গেম আমি খেলছি। বাট সবশেষে আরও শুধু আমার, বিকজ প্রিন্সেস শুধু তার টেবিলের। আমি আমার প্রিন্সেসের টেবিল হাজব্যান্ড।